নীলার শাশুড়ি দিনকে দিন তার জীবনে অতিষ্ঠ করে তুলেছে। এরই মাঝে একদিন সে অযথায় কাজের মেয়েটার সাথে ঝগড়া লাগিয়ে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে, যার কারণে ঘরদোর মোছামুছি থেকে শুরু করে রান্নাবান্না সবই নীলাকে করতে হচ্ছে। নীলা কাজের লোক রাখতে চাচ্ছে, কিন্তু তার শাশুড়ি রাখতে দিচ্ছে না। তার ভাষ্য মতে কাজের লোকেরা একে তো সারা বাড়ি জিনিস চুরি করে, ধুয়ে শুধু শুধু কাজের লোক রেখে তার ছেলে এত কষ্টে টাকা খরচ করার দরকার কি? নীলা তো সবই পারে, কি আর কাজ এই দুজনের সংসারে? নীলা যতই সম্মান আর সম্পর্কের খাতিরে দাঁতে দাঁত চেপে সহ্য করছে, ততই যেন বুড়ো মহিলা সাপের 5 পা দেখে নাচে আর নীলাকে নাচাচ্ছে। এমনিতেও তিনি ঢাকায় বেড়াতে আসলে 1 মাসের বেশি থাকেন না। 15 দিন ছোট ছেলের বাসায় আর বাকি 15 দিন বড় ছেলের বাসায় কাটিয়ে চলে যান গ্রামের বাড়িতে। কিন্তু এবার 2 মাস হয়ে যাওয়ার পরেও তার নড়চড়ন নেই যাওয়ার জন্য। নীলার শ্বশুরের আর ভালো লাগছে না শহরে এই বদ্ধ পরিবেশ। তিনি গ্রামে খেটে খাওয়ার মানুষ, গ্রামে তার কাছে অক্সিজেন। তার 4 জন ছেলে মেয়ে শহর থেকে পড়ালেখা করে এখানেই স্থায়ী হয়েছে, এতে তাদের কোনো আক্ষেপ নেই, বরং সন্তানদের সুখে থাকতে দেখে তারাও খুশি। তবে নিজেরা এই বদ্ধ পরিবেশে বেশি দিন থাকতে পারেন না। তিনি নিজের স্ত্রীকে বেশ কয়েকবার গ্রামে চলে যাওয়ার কথা বলেন, তবে তার স্ত্রী মনে মনে প্রতিজ্ঞা করেছে বড় বউকে ব্যবসা ছাড়িয়েই তারপর তিনি যাবেন। এত সব ঝামেলার মাঝে কয়েকটা সুখবর রয়েছে। এর প্রথমটি হলো নীলা তার ব্যবসায়িক জীবনের সবচাইতে বড় অর্ডারটি পেয়েছে। কানাডায় বসবাসরত এক ভদ্র মহিলা তার আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের দেওয়ার জন্য বেশ কিছু ব্লক পেইন্ট ও হ্যান্ড পেইন্টের শাড়ি, সালোয়ার, ছোট পাঞ্জাবি অর্ডার করেছে, যেগুলো মূল্য প্রায় 30,000-এর কাছাকাছি। ভদ্র মহিলা নীলার কাজের সুবিধার জন্য ইতিমধ্যে 10,000 টাকা পেও করে দিয়েছেন এবং তাকে 1 মাসের মতো সময় দিয়েছেন কাজটি শেষ করার জন্য। আর দ্বিতীয় সুখবরটি হলো নীলার ছোট যা কাকলি মা হতে চলেছে। বিষয়টা জানার পর পুরো পরিবার আনন্দের স্রোত বয়ে গিয়েছে। নীলা ও অরিত্র খবরটি জানার পর কাকলির জন্য গিফট নিয়ে এসে গিয়েছিল, কিন্তু সেইখানে গিয়েও এক বুক কষ্ট নিয়ে ফিরতে হয়েছে নীলাকে। নীলা তার হাতে তৈরি কাকলি ও তার অনাগত সন্তানের জন্য কিছু কাপড় দিয়ে অভিনন্দন জানায়। সেই কাপড়গুলো দিয়ে একপাশে সরে যেতেই নীলার শাশুড়ি কাকলির থেকে খপ করে কাপড়গুলো নিয়ে ভীষণ অবহেলা করে সেগুলো দূরে সোফায় ফেলে দিয়ে রাগান্বিত গলায় বলেন, বাবু না হওয়া অবধি ওর সাথে কম কম মিশবে, ওর দেওয়া কিছু না খাবে আর না বা ছুবে। তোমার আগে বিয়ে করে আজ পর্যন্ত আমাদের বংশধরের মুখ দেখার সুযোগ করে দিতে পারলে না। আমি নিশ্চিন্ত ওর সাথে কালো ছায়া রয়েছে, যার কারণে ও আজও মা হতে পারেনি। কথাটি যেন সে নীলাকে শোনানোর জন্য জোরে জোরে বলেছেন। আর এখন কথায় কাকলি হতভম্ব হয়ে একবার অরিত্রর মা ও একবার নীলার মুখ চাওয়াচাই করতে থাকে। শাশুড়ির কথা শুনে ও তার আচরণে নীলার চোখে অশ্রু জমতে শুরু করেছে। সে অশ্রু গাল বেয়ে গাড়ি পড়ার আগেই নীলা সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু তার পা থমকে যায় অরিত্রের কিছু কথা শুনে। অরিত্র অফিসে একটা ইম্পর্টেন্ট কল অ্যাটেন্ড করে মাত্রই বারান্দা থেকে ড্রয়িং রুমে পা রেখেছিল, তখনই সে নিজের মায়ের এই নিম্নমানের কথা ও কাজটি দেখতে পায়। আসলে বারান্দাটি ড্রয়িং রুমই ছিল, আর অরিত্রের মা ও কাকলি যেখানে বসেছিল তার পেছনে ছিল বারান্দা। তাই অরিত্রর মা যখন কাকলিকে ওইসব কথা বলেছিল,
সে খেয়ালই করেনি ছেলের আগমন। যদি করতো তাহলে হয়তো বলতো না, কারণ অরিত্র এই একটা বিষয় নিয়ে ভীষণ যন্ত্রবান নিজের স্ত্রীর প্রতি। বিয়ের 6 বছরে তাদের সন্তান হয়নি, এরই মানে যে তার স্ত্রীর সমস্যা রয়েছে, এটা অরিত্র মানতে নারাজ। নীলার শাশুড়ি ও পাড়া প্রতিবেশী মহিলাদের কথায় প্রভাবিত হয়ে কয়েকবার নিজের হেলথ টেস্টও করিয়েছিল, কিন্তু রেজাল্টে এমন কিছু আসেনি যার কারণে নীলাকে বন্ধ্যা বা সন্তান দানে অক্ষম নারী বলা যায়। আসলে সন্তান হওয়া না হওয়া তো সবই উপরওয়ালার ইচ্ছে। অরিত্র বিশ্বাস করে তিনি যখন চাইবেন তখনই তাদের সন্তান হবে। এজন্যই এজন্যই তার স্ত্রীকে দোষারোপ করার মানেই হয় না। অরিত্র সেই জায়গাতেই দাঁড়িয়ে থেকে গভীর গলায় বলে, আমার স্ত্রীকে এমন ভাবে অপমাননা করলেও পারতে আম্মা। আমি তোমাকে আগেও বলেছি, আজও বলছি, সন্তান না হওয়া আল্লাহ পাকের ইচ্ছা, হওয়া না হওয়া আল্লাহ পাকের ইচ্ছা। তাও তুমি আমার স্ত্রীর সাথে এমন বাজে কাজটা করে মূলত আমাকে কষ্ট দিলে। তোমার থেকে এমনটা আশা করিনি আমি আম্মা। অরিত্রর গলার স্বর শুনে তার মা, কাকলিও, নিন্দা তিনজনে চমকে যায়, কারণ এমন ভাবে অরিত্র তখনই কথা বলে যখন কিনা সে অত্যাধিক রেগে যায়। অরিত্র ঠান্ডা মাথায় কাজ করার পুরুষ, তার সকল অবহেলা চোটপাট ভালোবাসা সে একমাত্র তার স্ত্রীর সাথে করবে। বাকি সবার কাছে অরিত্র এমন এক পুরুষ যে কিনা ভালোবাসার সাহায্য কোনো কিছুতেই কৃপণতা করে না, সবসময় গদগদ ভাবে, না হাসলেও ব্যবহার ও আচরণ সে নিত্যানতুনি একজন ভদ্রলোক। তবে এই ভদ্রলোকটি রেগে গেলেও কখনোই চিৎকার চেঁচামেচি করে না, গম্ভীর গলায় যুক্তির মতো কয়েকটা শুনিয়ে যেই জায়গায় ছেড়ে চলে যায়, দ্বিতীয়বার তার দিকে ফিরেও তাকায় না। অরিত্রর এই স্বভাবের কথা তার পরিবার থেকে শুরু করে অফিসের কলিগরা পর্যন্ত জানে। তাই অরিত্রর এমন গলার টোন শুনে তার মা বুঝে যায় ছেলে তার বেজায় খেপেছে। সে তাড়াহুড়ো করে নিজের পক্ষে সাফাই দিতে চান, বাবা আমার বউ। অরিত্র হাত উঠিয়ে নিজের মাকে থামিয়ে দেয়, সেখান থেকে সরে এসে নীলার কাছে এসে তার হাত চেপে ধরে আর অন্য হাতে দিয়ে সেন্ট্রাল টেবিলের উপর রাখে। নীলার ব্যাগও কাকলিকে দেওয়া নীলা কাপড়গুলো তুলে নেয়। স্পষ্ট বোঝা যাচ্ছে সে বাসা থেকে বের হয়ে যাবে নীলাকে নিয়ে। অরিত্রর মা ছেলেকে আটকাতে চায় কাজটি করার জন্য, কিন্তু ততক্ষণে বহু দেরি হয়ে যায়। কাকলিদের বাসা থেকে বের হওয়ার আগে অরিত্র কাটকাট গলায় তার মায়ের উদ্দেশ্য বলে যায়, আজ থেকে আমি বা আমার স্ত্রী আর আসবো না তোমার ছোট্ট ছেলের বাসায়। আজ তুমি নীলাকে এই কথাটা বলতে পারছো, কাল কাকলির দিকে আত্মীয়রা আমাকে এমন কথা শোনাবে না, এর কি গ্যারান্টি আছে? আমি পুরুষ বলে সবসময় বেছে নাও তো যেতে পারি। আমি চাই না একটা সাধারণ বিষয় নিয়ে নিজেকে আর আমার স্ত্রীকে অপমানিত হতে। তারপর সে কাকলের দিকে ফিরে গলাটা পূর্বের চেয়ে নরম করে বলে, আজ আজ আসি কাকলি, আর হয়তো তোমার সাথে সহজে দেখা হবে না। আমাদের মনে তোমার জন্য কোনো খারাপ লাগা নেই। আমি আর আমার স্ত্রী খুশি মনেই এসেছিলাম তোমাদের সাথে দেখা করতে, কিন্তু তারপর কি হলো তা তো তুমি দেখলে। আমি তোমার একজন শিক্ষিত বিবেকবান মেয়ে বলে চিনি। আশা করি আমাদের দিকটা বুঝতে পারবে। তোমারও তোমার অনাগত সন্তানের জন্য আমরা দুজন মন থেকে দোয়া করব। আজ আসি। কথাটা বলে সে নীলার হাত ধরে টানতে টানতে চলে যায়। নীলা তখন আর না কাঁদলেও কথার আঘাতে সে অনেকটা মুষড়ে পড়েছে। অরিত্রর ভাই ও বাবা তখন একটা কাজে বাইরে গিয়েছিল বলে তারা কিছুই জানতো না, কিন্তু বাসায় এসে তারা যখন অরিত্র আর নীলাকে পান না, তখন কাকলিকে তাদের সম্পর্কে জিজ্ঞেস করলে কাকলি সব কথা জানিয়ে দেয়।
কাকলি সুষ্ঠু বোধ সম্পন্ন একজন মেয়ে। সে অরিত্র আর নীলার মধ্যে অবস্থা বুঝতে পেরে বিষয়টা সম্পর্কের মতো নেগেটিভ ভাবনা রাখে না, অথচ বরঞ্চ সে আজকে অরিত্রর কথা শুনে মুগ্ধ হয়েছে। সব জানার পর অরিত্রর ছোট ভাই অভিক খেপে যায় নিজের মায়ের ওপর। এতগুলো মানুষের একটা সুন্দর দিন পন্ড করতে একজন মাত্র মানুষের কয়েকটা মুখের দুই কথাই যথেষ্ট। অরিত্রর বাবাও স্ত্রীর সাথে রাগ করে বেশ কিছুদিন ভালোভাবে কথা বলে না। নীলা বাসায় এসে মন খারাপ করে রাখলেও অরিত্র বিভিন্ন কায়দায় তার মন ভালো করে। সে বেশ ভালো করেই জানে অন্য অন্য সকল বিষয় যেমন তেমন কিছু, এই একটা বিষয় নিয়ে কথা উঠানো নীলা মনে মনে কতটা ভেঙে পড়ে। তাই সে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত নীলার পিছু লেগে থাকে, তাকে এক মুহূর্তের জন্য একা থাকতে দেয় না। নীলা যখন রাতের খাবার রান্না করেছিল তখনও সে নীলাকে সাহায্য করা ছুতোয় তার সাথে সাথে চিপকে থেকেছে। আবার খাবার খাওয়া শেষে আজ সে জোর করে নীলাকে তার বুকে মাথা রাখিয়ে উপন্যাসের এই পড়িয়ে শুনিয়েছে। বিয়ের শুরুতে এই কাজটা অরিত্র প্রায়ই করতো, কিন্তু হঠাৎই সবকিছু কেমন বদলে যেতে থাকলো তার দিক থেকে। অফিসের কাজ তাকে এতটা আষ্টপৃষ্টে জড়িয়ে নিল যে সে তার প্রিয় মানুষটাকে এতটাই অবহেলা করে যে তাদের সম্পর্কটাকে ধ্বংস করে দ্বার প্রান্তে নিয়ে এসেছিল। তার এই উপলব্ধি হুট করে আসেনি। সে বিগত কয়েক মাস ধরে নীলার অবহেলা পেয়ে অরিত্র মানসিকভাবে অনেকটা এলোমেলো হয়ে যাচ্ছিল। কোনো কিছুতে সে শান্তি পাচ্ছিল না। তখন সে তার এই মানসিক টানাপোড়েনের কথাটি সে তার সবচাইতে কাছের বন্ধুটির কাছে শেয়ার করে, যে কিনা পেশায় একজন সাইকোলজিস্ট। তার নাম মিরাজ হোসেন। অরিত্র তার কাছে গিয়ে যখন শুধু নীলার পরিবর্তনগুলোর কথাই বলতে থাকে, তখন মিরাজ বুঝে যায় পরিবর্তন ছোঁয়াটা প্রথমে তার বন্ধুর মাঝে এসেছে। না হয় একজন নারী হুট করে নিজের স্বামীর থেকে কেন নিজেকে গুটিয়ে নেবে? যতই বিজনেস করুক সে, দিন শেষে নারীর সর্বস্তি জায়গায় কিন্তু একমাত্র তার স্বামী। মিরাজও কৌশলে তাকে বিভিন্ন প্রশ্ন করে বন্ধুর কর্মকাণ্ড সম্পর্কে জেনে নেয়। অরিত্র অফিসের কাজে অতিরিক্ত ব্যস্ত হয়ে যাওয়া, বাসায় আসার পর ক্লান্তি অজুহাত, নীলাকে সবসময় সময় নাই দেওয়া, নীলার জন্মদিন ভুলে গিয়ে নিজের কাজিনের জন্মদিন ধুমধাম করে পালন করা এবং এই ভুলের জন্য নীলার কাছে ক্ষমা না চাওয়া, ঈশিতার হয়ে নীলাকে জামার দাম দেওয়া ইত্যাদি বিষয়গুলো সে সবই কথায় ছলে বলে দেয়। এসব জানার পর মিরাজের ইচ্ছা করে বন্ধুর মাথা ফাটিয়ে দিতে। একজন বিচক্ষণ মানুষ হিসেবে সে সহজেই বুঝতে পারে অরিত্র নীলার সম্পর্কে এই শীতলতার জন্য তার বন্ধু দায়ী। অরিত্র নীলাকে গিভেন ফর টেক হিসাবে নিচ্ছিল এতদিন। নীলার বিষয়টা বুঝতে পেরে নিজেকে ধীরে ধীরে সরিয়ে নিতে থাকে অরিত্রর কাছ থেকে। অরিত্র যদি এখনো নীলা পরিবর্তনটা বুঝতে না পারতো আর আগের মতোই স্বভাব ধরে রাখতো, তাহলে এক সময় দেখা যেত তাদের সম্পর্কটার ইতি টানতে হতো। মিরাজ সব শোনার পর অরিত্রকে যা বলে তা শুনে অরিত্র অবাক হয়ে যায়। গল্পটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে আপনার গল্পপ্রেমী বন্ধুদের নিকট পৌঁছে দিন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। চলবে।
সব ঠিক থাকলে আর একটা পর্ব আসবে ইনশাআল্লাহ। গল্পটা আমি চাইলেও আর বেশি বড় করতে পারছি না। আমার এক্সাম চলছে, সারা বছর ভন্ডামি করে পরীক্ষার আগে পড়া পাবলিক আমি, বুঝতেই পারছেন এখন পড়া চাপ কতটা। দুটো গল্প একসাথে চালিয়ে যাওয়া আমার কাছে সত্যি কষ্টকর। আর একটা কথা, আমি একটা মানুষ হয়ে এত হাজার হাজার পাঠকের চাহিদা পূরণ করতে সক্ষম নই। গল্পটা আমি নিত্যানতন সাদামাটাই ভাবে ভেবেছিলাম এবং সেই ভাবনা অনুযায়ী শেষ করতে চলেছি। আপনাদের এত এত চাহিদা পূরণ করতে না পারার জন্য আমি দুঃখিত। ভুল কোটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গঠনমূলক মন্তব্য করবেন। হ্যাপি রিডিং মাই লাভিং রিসার্চ। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। পরবর্তী গল্প পেতে অবশ্যই পাশে থাকবেন।